ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট পাস, ইতিহাস মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই যে সেরাদের গল্প এবং পরীক্ষা 100% মার্ক তোলার যে টিপস, এটা আমি পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই টিপসগুলি অনুসরণ করতে পারবে। তাই ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই প্রশ্নটি একটা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া। এখানে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং বালুরঘাট গার্লস হাই স্কুল, অর্থাৎ এই দুইটি স্কুলে একই প্রশ্ন এসেছে। তা আমরা এই প্রতিটি প্রশ্নই উত্তর সহ বিশ্লেষণ করব। এমনভাবে বিশ্লেষণ করব যেন তোমরা একবারে ক্লিয়ার, তোমার কনসেপ্ট চলে আসে এবং দীর্ঘদিন মনে থাকে। যাই হোক, আমরা প্রথমে 1 নম্বরের প্রশ্ন দেখব, তারপরে 2 নম্বর, 3 নম্বর, এরকম করে 1 নম্বরের প্রশ্ন সরাসরি চলে যাচ্ছে। আদিম মানুষ, যেমন 1 নম্বরে প্রথম যেটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 1 নম্বরে, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষেরা, বুদ্ধিমান মানুষেরা না দক্ষ মানুষেরা? আমরা যদি একটু অপশনগুলি দেখি, এটা আসলে কি, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত মূলত দক্ষ মানুষেরা। কীভাবে, যদি আমি একটু ব্যাখ্যায় যাই, বর্ষা বা পাথরের অস্ত্র বানাতে বিশেষ দক্ষতা বা হাতের কাজের কৌশল দরকার। শুধু সোজা হয়ে দাঁড়াতে পারা বা বুদ্ধিমান হলেই হবে না। অস্ত্র তৈরি করতে কাটা, ঘষা, ধার দেওয়া শিখতে হয়। তাই যাদের হাতের কাজে দক্ষতা ছিল তারা এসব অস্ত্র বানাতে পারত, অর্থাৎ উত্তর হবে সি, দক্ষ মানুষেরা। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলছে, আদিম মানুষের জীবনযাপন প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? তো প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুনের। তোমরাও জানো, আগুন মানুষকে রান্না, আলো এবং সুরক্ষা সব দিয়েছে। এরপরে তোমার 3 নম্বরের প্রশ্ন, আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন, পুরানো বা মাঝের পাথরের যুগে? উত্তর হবে হলো মাঝের পাথরের যুগে। এই সময় থেকেই ধীরে ধীরে কৃষি শুরু হয়। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন যাব। হরপ্পা সভ্যতায় পরিবার ছিল যৌথ, একক না গোষ্ঠী নির্ভর? আমরা যদি উত্তর দেখি, এটা যৌথ, একই বাড়িতে বহু সদস্য থাকতো। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1921 সালে, 1922 সালে, 1923 সালে? উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন এই হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো। ঠিক আছে, এই কাজে আমাদের অন্যান্য যে ইনফরমেশন দিচ্ছি সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। হরপ্পা সভ্যতা কোন যুগে সভ্যতা ছিল? হরপ্পা সভ্যতা মূলত, এটা অনেক ইম্পর্ট্যান্ট, তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাই একে ব্রোঞ্জ এই সিভিলাইজেশন বলা হয়। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি বলছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে মধ্যপ্রদেশে ভীমবেটকা কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া যায়? হ্যাঁ, মধ্যপ্রদেশে এটা প্রস্তর যুগের মানুষের, এতটুকু উত্তর লিখলেই হবে। তারপর গুহাচিত্রের শিকার না জীবনযাপন দেখা যায় তাদের। যাই হোক, আদিম মানুষেরা প্রথমে কী খেত? কাঁচা মাংস, ফল, কন্দমূল। আগুন না থাকায় রান্না করতো না। এরপরে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, অথবা, যেটা হচ্ছে 2-এর অথবা, মানে 2-এর অথবা, কিসের ব্যবহারের ফলে আদিম মানুষ খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? আগুনের ব্যবহারে রান্না শুরু হয় তখন আর কি, তাই না? তা আগুনের ব্যবহারের ফলে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি, 1921 সালে হরপ্পা আবিষ্কার হয়। এখানে যদিও সালটা উল্লেখ নেই, তারপর কিন্তু তোমাদের মনে রাখবে, অন্য কোনো একটা প্রশ্নেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এরপরে পৃথিবীর সব থেকে 4 নম্বর, পৃথিবীর সব থেকে পুরানো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়? অথবা আছে, হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? আর মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? একসাথে আমরা উত্তরগুলি দিয়ে দিই। পৃথিবীর সব থেকে পুরানো কার্পাস তুলা চাষের নমুনা পাওয়া যায় মেহেরগড়ে। উত্তর হবে মেহেরগড়ে। আর হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? আমরা যদি দেখি, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা প্রায় 12 থেকে 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। বিস্তৃত ব্যাখ্যা যদি বলি, তোমার উত্তর কিন্তু ওটাই, ব্যাখ্যাটা তোমাকে আরও মনে রাখতে সাহায্য করবে। এই সভ্যতা বর্তমানে পাকিস্তান, উত্তর পশ্চিম ভারত এবং
কিছু আফগানিস্তান অঞ্চলে ছড়িয়েছিল। পশ্চিমে বালুচিস্তান থেকে পূর্ব পশ্চিমে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তার ছিল। উত্তরে জম্মু অঞ্চল থেকে দক্ষিণে গুজরাট পর্যন্ত এর বিস্তৃতি পাওয়া গেছে। এত বড় এলাকা জুড়ে ছড়ানো ছিল বলে একে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাচীন নগর সভ্যতা বলা হয়। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটা ভালো করে ফ্রাঁসোয়া জারিস। ইংরেজিতেও লিখে দিয়েছি, ফ্রাঁসোয়া জারিস। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন 2-3টি বাক্যে উত্তর দাও। এপ কি? তারপরে পাথরের যুগকে কত ভাগে ভাগ করা যাও কি কি? অথবা 2 মার্কের প্রশ্ন করে। তো এপ যদি বলি, হ্যাঁ, এপ হলো এক ধরনের উন্নত বনমানুষ বা মানুষ সদৃশ প্রাণী। এরা মানুষের পূর্বপুরুষের কাছাকাছি এবং গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের উদাহরণ। এরপরে তোমার পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায়? পাথরের যুগকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা প্রাচীন পাথরের যুগ, প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ। এতটুকু লিখলেই কিন্তু 2 নম্বর তোমরা পেয়ে যাবে। এরপরে গিয়ে যদি বলে হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া যায়? হরপ্পা সভ্যতায়, হ্যাঁ, বাড়িগুলো পোড়া ইট দিয়ে তৈরি ছিল। বেশিরভাগ বাড়িতে স্নানাগার, কুয়ো এবং নিকাশি নলের ব্যবস্থা ছিল। অথবা হরপ্পা সভ্যতায় লিপি সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার নিজস্ব চিহ্নভিত্তিক লিপি ছিল। এই লিপি এখনও সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা যায়নি। এটা 2 এর অথবা, ঠিক আছে? এরপরে আমরা যদি বলি 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কী ছিল? 4-5টি বাক্যের নিচে উত্তর দাও। এখানে 3 মার্ক করে প্রশ্ন। দাবানল কি? পুরানো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? অর্থাৎ দুটো প্রশ্ন মিলেই একটা 3 মার্কের প্রশ্ন। আর টিকা লেখো ভীমবেটকা, আর ছিল হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে লিখো। তাহলে আমরা এক এক করে দেখি। প্রথমে দাবানল কি? দাবানল জঙ্গল বা বনে স্বাভাবিক ছড়িয়ে পড়া বড় আগুনকে দাবানল বলে। বজ্রপাত, অতিরিক্ত গরম বা শুকনো পাতায় ঘর্ষণ লেগে দাবানল হয়। পুরানো পাথর যুগে মানুষের জীবন, হ্যাঁ, মানুষের শিকার ও ফলমূল সংগ্রহ করে বাঁচত। তারা গুহা ও বনাঞ্চলে বাস করত, পাথরের তৈরি মোটা হাতিয়ার ব্যবহার করত এবং স্থায়ী বসবাস ছিল না, ঘুরে বেড়াতো। এরপরের প্রশ্ন কী ছিল? টিকা লেখো ভীমবেটকা। হ্যাঁ, তাহলে ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত একটি প্রাগৈতিহাসিক গুহাস্থল। এখানে প্রাচীন মানুষের আঁকা গুহাচিত্র পাওয়া গিয়েছে। তারপর ছবিতে শিকার, নাচ, পশু পাখির দৃশ্য দেখা যায়। এটি পুরানো পাথরের যুগের জীবনের গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। এরপরে আমরা যদি বলি তোমার গিয়া হলো 4-2, হ্যাঁ, হরপ্পা সভ্যতায় সিলমোহর সম্পর্কে লেখো। তো হরপ্পা সভ্যতায় সিলমোহর, হরপ্পা সভ্যতায় বহু সিলমোহর পাওয়া গেছে যা তাদের শিল্প বাণিজ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। সিলমোহরগুলো সাধারণত পাথর বা স্টিয়াটাইট দিয়ে তৈরি এবং চিকু আকারের ছিল। এগুলো বিভিন্ন পশুর ছবি, যেমন একশৃঙ্গ জন্তু, বলদ, হাতি ইত্যাদি খোদাই করা থাকতো। সিলমোহরের উপর হরপ্পার চিহ্নলিপিও লেখা থাকতো। এগুলি পণ্য চিহ্নিত করা ও ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হতো। এতে হরপ্পাবাসীদের শিল্প দক্ষতা ও সংগঠিত বাণিজ্যের প্রমাণ মেলে, হ্যাঁ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কী বলেছে? 5 নম্বরের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন দুটো। মানুষের সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? আর পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা মানুষের ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি? তাহলে প্রথম প্রশ্ন দেবো, মানুষের সংস্কৃতি কীভাবে যুগে যুগে টিকে? মানুষের সংস্কৃতি যুগে যুগে টিকে আছে শিক্ষা, অভ্যাস ও প্রথার মাধ্যমে। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ভাষা, জ্ঞান, রীতি নীতি ও বিশ্বাস পৌঁছে গেছে। পরিবার ও সমাজের মাধ্যমে জীবনযাত্রার নিয়ম শেখানো হয়েছে। তারপরে শিল্প, সাহিত্য, ধর্মীয় আচার ও উৎসব সংস্কৃতি ধরে রেখেছে। লিখন পদ্ধতি আবিষ্কারের পর বই ও লিপির মাধ্যমে সংস্কৃতি সংরক্ষিত হয়েছে। তাই পরিবর্তন হলেও মূল সংস্কৃতি ধারাবাহিকভাবে বেঁচে আছে। এরপরের প্রশ্ন হচ্ছে, যেটা আমরা যদি হরপ্পা সভ্যতা মানুষের ধর্ম সম্পর্কে কী জানি? তাহলে হরপ্পা সভ্যতা হরপ্পাবাসীদের ধর্ম সম্পর্কে জানা যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। বহু মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, তাই মাতৃদেবী পূজার প্রচলন ছিল বলে মনে করা হয়। একটি শিলে শিব সদৃশ পশুপতি মূর্তি দেখা যায়। পশুপতির পূজা হতো বলে ধারণা। গাছ, পশু এবং প্রকৃতি শক্তিকে তারা পবিত্র মনে করত। তাবিজ ও প্রতীক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা ধর্ম বিশ্বাসের ইঙ্গিত দেয়। মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার ধর্মীয় শুদ্ধিকরণের কাজে ব্যবহৃত হতো বলে মনে করা হয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নের যে ধারণা পাবে, তদ্রূপ তোমাদের প্রস্তুতিও হবে সুদৃঢ়। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।